আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা ইস্যু আজকে আমাদের সামনে, বেশ কয়েকটি ইস্যু, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা জানেন যে জাতিসংঘের যে রিপোর্ট জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেটি গতকাল প্রকাশিত হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট। এই রিপোর্টের পরে আসলে আওয়ামী লীগ জুলাই বিপ্লব নিয়ে যেসব ন্যারেটিভস প্রচারের চেষ্টা চালাচ্ছিল সেগুলো সবই আসলে কি বলবো, মানে উড়ে গেছে আর কি। এগুলো যে বিভ্রান্ত করার চেষ্টা সেটি প্রমাণিত হয়েছে। নতুন করে প্রশ্ন এসেছে যে এই মুহূর্তে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি। কারণ গত 6 মাস ধরে আওয়ামী লীগ এবং তার যে রাজনৈতিক দল তারা উল্টো প্রচার করতে চেয়েছে, জুলাই বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, নানা রকমের গুজব, নানা রকমের গল্প তারা বলেছে। এই বিষয়টি মূলত আজকের আলোচনার বিষয়। পাশাপাশি আয়নাঘর এবং অন্যান্য প্রসঙ্গ থাকবে। আজকে এই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, সাবেক জ্বালানি উপদেষ্টা জনাব ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, প্রথমেই আপনাকে অভিনন্দন, 21 পদক আপনি পেয়েছেন। আপনার অনেক দিনের আসলে আমাদের প্রত্যাশা ছিল যে আপনি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হবেন। অবশেষে সেই সম্মান মিলল। আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যদিও পুরস্কার আপনাদের কাছে কোনো ম্যাটার করে না, তারপরে আমরা আনন্দিত আপনার এই পুরস্কার প্রাপ্তিতে। আমার কাছে কি ম্যাটার করে জানেন? এই যে আপনারা, মানে আমরা যারা লড়াই করেছি বিদেশ থেকে গত পুরো এক্সাইলের সময়টা, আপনারা যখন আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, বাংলাদেশের জনগণ যখন আমার প্রতি তারা মমতা দেখায়, বিশ্ববিদ্যালয়ে ইয়াং ছেলেমেয়েরা যখন আমার বক্তৃতা শুনতে আসে, এটা আমার কাছে সর্বোত্তম পুরস্কার। আর রাষ্ট্রীয় পুরস্কার সবাই প্রশংসা পেতে ভালোবাসে মানুষ, সেই দিকে এটা একটা এক ধরনের রেকগনিশন। তবে আমি মনে করি এটা কোনো ব্যক্তিগত রেকগনিশন না, এটা আমার দেশের লড়াইয়ের রেকগনিশন। কাজেই এটা আমার দেশের পুরো পরিবারের সবারই অংশ আছে, কারণ সবাই সাফার করেছে, সবাই লড়াই করেছে। এবং পুরস্কারের ক্যাটাগরিতে যে সাংবাদিকতার সঙ্গে যে মানবাধিকার শব্দটি লাগানো হয়েছে, এটাতে আমি মনে করি যে একটা বুদ্ধিমানের কাজ করছে আর কি। দুটো মিলিয়ে আপনার এই পদক। আশা করি আপনি আপনার কার্যক্রম অব্যাহত রাখবেন, অতীতে যেমন ছিল এখন আমরা দেখছি, ভবিষ্যতে সেটি সেই ধারাই থাকবে। তো মাহমুদ ভাই, এই যেটা আমি বলছিলাম যে জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু ধরেন শেখ হাসিনাকে আসলে একেবারে ধসিয়ে দিয়েছে। মানে এরপরে আসলে আওয়ামী লীগের বা হাসিনা পন্থীদের আর বলার কি বাকি আছে, আমি এটাই বুঝি না। আপনি যদি দেখেন 114 পাতার এই রিপোর্টে তারা সকল কিছু প্রতিটা বিষয় তারা তুলে ধরেছে এবং তারা বলছে যে তাদের কাছে সকল প্রমাণ আছে। বিচার যদি আন্তর্জাতিক মানের হয়, বিচার যদি স্ট্যান্ডার্ড জাজমেন্ট যদি শুরু হয়, তাহলে তারা সকল প্রমাণও তারা সামনে নিয়ে আসবে। তো জাতিসংঘের এই রিপোর্ট এবং হাসিনা এবং তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আসলে কনক, আমরা গত 5 বছর ধরে হাসিনার সরকার সম্পর্কে যেটা বলে আসছিলাম বাইরে থেকে, যেটা একটা ফ্যাসিস্ট সরকার, একটা বর্বর সরকার, এবং আমি তো সেই 2013 সাল থেকে এদেরকে ফ্যাসিবাদী সরকার বলেছি, সেটাই এই রিপোর্টের মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে। যদিও এই রিপোর্টটি মূলত জুলাই বিপ্লবের গণহত্যার উপরে রিপোর্টটি পড়েছি, আমি পুরোটা রিপোর্টটি পড়েছি। তো এই রিপোর্টের মাধ্যমে আমি যেটা মনে করি যে হাসিনার রাজনৈতিক কবর হয়ে গেছে, তার রাজনৈতিকভাবে তাকে দাফন করা হয়ে গেছে, এবং রাজনৈতিকভাবে হাসিনার কিংবা হাসিনাপন্থী আওয়ামী লীগের ফিরে আসার আমি আর কোনো সুযোগ দেখি না বাংলাদেশে। যদিও মনে হচ্ছিল যেন হাসিনা কিছুদিন ধরে যেরকম বক্তৃতা করছিল এবং যে বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে ভারত সরকার করে দিচ্ছিল, তার মাধ্যমে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আবার একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। তো দুটো ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের এই চাঙ্গা হওয়ার প্রচেষ্টা আমি মনে করি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। প্রথম ঘটনা ছিল যে তার বক্তৃতার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ যেভাবে 32 নম্বরকে গুড়িয়ে দিয়েছে। কারণ 32 নম্বর গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা ফ্যাসিবাদের এক আইকন, আমি শুধু আইকন বলি না, আমি আমার লেখায় লিখেছি যে এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্য একটা মন্দির বানানো হয়েছিল যেখানে শেখ মুজিবের পূজা করা হতো, এবং এই মন্দিরটা বানানো হয়েছিল ভারতীয় বয়ানকে শক্তিশালী করবার জন্য। তো সেই বয়ান এবং মন্দিরকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ, এবং তার পরপরই আপনার এই রিপোর্টটি চলে এলো। এর মাধ্যমে, এর মধ্য দিয়ে যে হাসিনার যে গণহত্যা, হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ, সেগুলো প্রমাণিত হয়ে গেল। কাজে এটা প্রমাণিত হওয়ার পরে শেখ হাসিনার বিচারে আমি মনে করি আর কোনো বাধা রইল না, প্রমাণের আর কোনো সমস্যা নাই বলে আমি ধারণা করি। এবং শেখ হাসিনা এবং আর যাদেরকে বলা হয়েছে, যেমন বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে হোম মিনিস্টার ছিল আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে, কাজেই এবং তার যে একটা প্যারালাল বাহিনী ছিল যারা এই গণহত্যা চালিয়েছে হাসিনা সরাসরি নির্দেশে, তাদের বিচার দ্রুত হয়ে যাওয়া উচিত, এবং এটা খুব বেশি কালক্ষেপণের আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আশা করবো যে আদালত যেটা গঠিত হয়েছে সেখানে খুব শিগগিরই এটার বিচার শেষ হয়ে যাবে, এবং হাসিনার বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ সাজা আছে সেই সাজাই হওয়া উচিত বলে আমি মনে করি এই রিপোর্ট থেকে। যদিও আমি লয়ার নই, কাজেই লয়াররা তাদের যুক্তি তর্ক বলবেন এবং বিচারপতিরা তার রায় দেবেন, কিন্তু আমার কাছে একটা শব্দ আছে, লিগালটা প্রাইমা ফেসি। তো প্রাইমা ফেসি আমার মনে হয়েছে যে এই অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, বাংলাদেশের আইনে যেটা আছে সেই আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সুতরাং হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ বলেই আমি মনে করি, তা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু
বড় কথা হলো যে ভারতীয় যে হেজেমনি সেটা কি সমাপ্ত হয়েছে? সেটা সমাপ্ত হয় নাই। এটা আমাদের বুঝে নিতে হবে যে ভারত হাসিনাকে নিয়ে খেলছিল, হাসিনাকে ব্যবহার করছিল, এবং হাসিনার মাধ্যমে ভারত তার যে উপনিবেশ বাংলাদেশে তৈরি করেছিল সেই উপনিবেশটা হারাতে চাচ্ছিল না ভারত। এবং তারা মনে করছিল যে হাসিনার মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, ইউনূস সরকারকে ফেলে দেবে, এমন একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে যে এখানে ১/১১ মতো একটা সরকার চলে আসবে। এটাই কিন্তু ভারতের প্রত্যাশা ছিল। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। ভারত কখনো মনে করে নাই যে হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসবে। ভারতের ইচ্ছাটা ছিল ১/১১-২, মানে ১/১১ যদি আমরা ফিরে যাই তো ১/১১ সরকারের আসলে এটা একটা ভারতপন্থী সরকার ছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের সেনাবাহিনী ওই সরকারকে তৈরি করেছিল। তার মানে ওই সরকারের পিছনে মঈন ফখরুদ্দিনরা ছিল, মঈন মাসুদরা ছিল, যারা ভারতীয় চর ছিল। যদিও মঈন সেনাবাহিনী প্রধান ছিল, মাসুদ 9 ডিভিশনের চিফ ছিল, কিন্তু তারা ভারতীয় এজেন্টের আচরণ করেছে। এবং ওই সরকার 2 বছর ধরে ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং ওই সরকারের যে মেকানিজম, তার মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা 2008 সালের ডিসেম্বরের এক ধরনের সাজানো নির্বাচনে বিপুল বিজয় নিয়ে হাসিনা সরকারে এসেছিল। এবং এটার পিছনে সরাসরি কাজ করেছিল বিজিএফআই এবং ভারত সরকার বা ভারতের ডিপ স্টেট। তাদের মাধ্যমে হাসিনাকে ভূমিধস বিজয় দেওয়া হয়েছিল সেই সময়। তো এখন ইন্ডিয়া জানে যে হাসিনা ইজ নাও পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে। কিন্তু তাদের ইচ্ছা আবার ওই রকম একটা যদি মিলিটারি ব্যাকড ১/১১-২ সরকার করা যায়, যারা আসলে ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। এই চেষ্টাটাই গত 6 মাস ধরে তারা করে এসেছে। তো আমি ধন্যবাদ জানাই জাতিসংঘকে যে এই রিপোর্টের মাধ্যমে হাসিনাকে ব্যবহার করে যে ১/১১-২ সরকার করার যে ষড়যন্ত্র ভারত করছিল সেটা পরাভূত হয়েছে। এবং এটার জন্য পুরো কৃতিত্ব জাতিসংঘের। এবং এখানে যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদেরকে আপনার কৃতিত্ব দিতে হবে। আপনারা কাজ করেছেন বাইরে থেকে, আপনি করেছেন, পিনাকি করেছে, ইলিয়াস করেছে, এরা সবাই কিন্তু জানিয়েছে। ইউএনকে আমরা সবসময় জানিয়েছি, আপনারা জানিয়েছেন আপনাদের তরফ থেকে, আমি জানিয়েছি আমার মতো করে। কাজে ইউএনকে আগেই বলা হয়েছিল যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। ইউএন জানতো হাসিনার ক্যারেক্টারটা কি। বাংলাদেশ থেকে যেমন ধরুন একচেটিয়া অধিকার কাজ করেছে, মায়ের ডাক কাজ করেছে, এদের কাজ করার মাধ্যমে ইউএনের মোটামুটি ধারণা হয়ে গেছিল হাসিনা সরকার সম্পর্কে। এবং এই গণহত্যা হওয়ার পরে যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসলো বাংলাদেশে, আপনি জানেন এটা ইউনিস সরকারের আমন্ত্রণে এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এবং তারা এসে সবার ইন্টারভিউ নিয়েছে, আলামত সংগ্রহ করেছে, করার পরে এই বিশাল রিপোর্ট তারা তৈরি করেছে। এবং এই বিশাল ইটস অ্যান ইন্ডাক্টমেন্ট, যে একেবারে হাসিনার বিরুদ্ধে সমস্ত অপরাধের একটা দলিল হিসেবে জাতিসংঘ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের কোন শাসকের ব্যাপারে এই ধরনের কোন দলিল জাতিসংঘ করে নাই। এবং এই দলিল করার মাধ্যমে তারা ভারতীয় চক্রান্তকে পরাজিত করেছে। কিন্তু ভারত তার চেষ্টা চালিয়ে যাবে। আপনি কি মনে করেন ভারত যে একটি উপনিবেশ তৈরি করেছিল বাংলাদেশে, এত তাড়াতাড়ি সেই উপনিবেশকে কন্ট্রোল তারা ছেড়ে দেবে? তাদের চেষ্টা চালিয়ে যাবে তারা। কাজে আমাদের ইউনিটিটা রাখতে হবে এবং আমাদের কাজ কিন্তু চালিয়ে যেতে হবে, আপনার কাজ চালিয়ে যেতে হবে, যাতে করে ভারত সেটাতে সাকসেসফুল না হতে পারে। পিনাকি কাজ করছে, ইলিয়াস করতে হবে, আমার দেশে আমি যে কাজ করছি এখন বাংলাদেশের ভেতর থেকে, এই কাজটা আমাকে চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমি 2 মাস হয়নি এখন আমার পত্রিকার, কিন্তু আমি কাজগুলো চালিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমার পত্রিকার নিউজগুলো, আপনি খেয়াল করছেন, ট্রিটমেন্ট খেয়াল করছেন, যে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছি, জনগণকে কিভাবে জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে কি হয়েছে। তো সব মিলে এটা একটা আমাদের জন্য একটা শুভ দিন গতকাল ছিল আর কি, যেদিন ইউএন এই রিপোর্টটা পাবলিশ করলো। সৌভাগ্যবশত আসলে একদিন আগে রিপোর্টটা আমার হাতে এসেছিল, আমি একদিন আগে পেয়েছি। এই জন্য রিপোর্টের আপনি খেয়াল করেছেন পরপর 2 দিন কিন্তু লিড নিউজ ছিল আমার পত্রিকায়, এবং আগের দিন আমি ইঙ্গিত দিয়েছিলাম এবং হেডিং ছিল আপনি যদি খেয়াল করে থাকেন যে মূল হোতারা চিহ্নিত, গণহত্যার মূল হোতারা চিহ্নিত, এটা ছিল আমার প্রথম দিনের হেডিং। আর গতকালের হেডিং তো অবশ্যই ছিল যে হাসিনার কমান্ডে গণহত্যা। তো সুতরাং পরপর 2 দিন আমরা বাংলাদেশের জনগণকে জানাতে পেরেছি যে শেখ হাসিনা কিভাবে সরাসরি নির্দেশ দিয়ে গণহত্যা চালিয়েছে। এবং ধরেন মাহমুদ ভাই, এরকম একটা রিপোর্ট, যে রিপোর্টটাকে বলা হচ্ছে যে এটা এই রিপোর্টের ভিত্তিতে নুরেমবার্গ ট্রায়ালের মতো একটা ট্রায়াল হতে পারে, জাতিসংঘের যে অকাট্য প্রমাণ, মানে এটাকে আপনি উড়াই দেওয়ার কোনো সুযোগ নাই। জাতিসংঘ যেভাবে তাদের এবং ফরেনসিক করে, প্রত্যেকটা ছবির ফরেনসিক করে তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো এখন এরপরেও ধরেন আমরা দেখছি যে আওয়ামী লীগ ধরেন 32 নম্বর ভাঙার পর থেকে বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে, হ্যান করবে, ত্যান করবে, এই হবে সেই হবে, নানা রকমের। অর্থাৎ এদেরকে ফিরে আসার কোনো সুযোগ আপনি দেখেন? অনেকে বলে, যেমন কয়েকদিন আগে আলিরিয়া সাহেব বললেন আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে, এই করতে পারে, ওই করতে পারে। আপনি কি কোনো স্কোপ দেখেন হাসিনার বা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বা জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ কি আপনি দেখেন? না, আমি এখানে ক্ষমা চাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ এখানে তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে, তাই না? তারা গণহত্যা করে ফেলেছে। তো এবং গণহত্যার ডাইরেক্ট অর্ডারে হয়েছে হাসিনা। এখানে ক্ষমা তো পরের ব্যাপার। ক্ষমা চাইবে কারা? যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল না কিন্তু আওয়ামী লীগ সমর্থক ছিল, কিংবা আওয়ামী লীগ হয়তো দল করতো, তারা ক্ষমা চাইতে পারে যে আমাদের ভুল হয়েছিল যে আমরা আওয়ামী লীগ করেছিলাম। ক্ষমা চাওয়ার ধরনটা কিন্তু তাই হবে, তারা ক্ষমা চাইবে। শেখ হাসিনার বা যারা এই গণহত্যার পান্ডা, যারা খুনি হত্যাকারী, তাদের ক্ষমার তো আর কোনো প্রশ্ন এখানে আসে না, তাদের বিচার হতে হবে। ক্ষমার প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক। কিন্তু যেটা আপনার খেয়াল করতে হবে যে বাংলাদেশের এক ধরনের সুশীল গ্রুপ আছে, তারা আবার বিবৃতি দেয়, এবং এবারও কিন্তু বিবৃতি দিয়েছে। এবং যারা বিবৃতি দিয়েছে 32 নম্বর ভাঙার পরে, আপনি খেয়াল করবেন এই দলটা কারা। এই দলটা আসলে
লুকানো আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের 15 বছর আওয়ামী ফ্যাসিবাদকে তারা সমর্থন জানিয়েছে। সুলতানা কামাল চক্রবর্তী, আমি একটা নামে যদি বলি, সুলতানা কামাল চক্রবর্তী আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। ইয়েতে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে সমর্থন করেছে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি, আমি কিংবা অধিকার, আদিলুর রহমান খান, তিনি যখন রিপোর্ট করছিলেন বাংলাদেশ থেকে, এখন উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনি যখন জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করছিলেন যে বাংলাদেশে কিরকম ভাবে মানবাধিকার হরণ হচ্ছে, তার বিরুদ্ধে সুলতানা কামাল চক্রবর্তী ভারতীয় পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলতো যে আদিলুর রহমান খানের কথা আপনারা বিশ্বাস করবেন না, আদিলুর রহমান খান বিএনপি আমলে কিছুদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল। যেহেতু সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল 2001 থেকে 2006 এর মধ্যে, আমার মনে হয় বছর দুয়েক আদিলুর রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই কারণে সুলতানা কামাল চক্রবর্তী বলতে চাইতেন যে আদিলুর রহমান খানের কথা হচ্ছে প্রপাগান্ডা, বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না। অথচ সুলতানা কামাল চক্রবর্তী নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখালাম যে এই যে গ্রুপটা, যারা বেসিক্যালি আওয়ামী লীগের এবং কট্টর ভারতপন্থী এবং ভয়ানক ভাবে ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে পুনর্বাসন, এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভারতীয় যে হেজিমনি সেটাকে আবার বাংলাদেশে প্রবেশ করাতে চাইবে। তো সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা তো এবার হত্যাকারীদের চিহ্নিত করলাম, কিন্তু হত্যাকারীদের যারা সমর্থক ছিল 15 বছর ধরে, যারা এই ফ্যাসিবাদকে গড়ে উঠতে সহায়তা করেছে, সিভিল সোসাইটি বলেন, মিডিয়া বলেন, জুডিশিয়ারি বলেন, কি বলে ব্যুরোক্রেসি বলেন, তাদের সবাইকে চিহ্নিত করতে হবে যে কারা 15 বছর ধরে এমন একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ তৈরি হতে দিয়েছে বাংলাদেশে তাদের সমর্থনের কারণে, এবং তারা এই গণহত্যাকে সমর্থন করেছে। আপনার মনে আছে যখন গণহত্যা চলছে, মানে জুলাই মাসে যখন শুরু হয়েছে গণহত্যা এবং অব্যাহতভাবে চলছে, তখনও কিন্তু এই গোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করেছে। কাজে এদেরকেও আপনার চিহ্নিত করা দরকার, সামাজিকভাবে এদের এক ধরনের সাজা হওয়া দরকার সামাজিকভাবে। এবং মাহমুদ ভাই 32 নম্বর ভাঙার পরে যে বিবৃতি বা যে কান্নাকাটি, মানবাধিকার রিপোর্টের পরে, জাতিসংঘের রিপোর্টের পরে কিন্তু আমরা কোনো সুশীলকে ওইভাবে দেখছি না, বা এটাকে সমর্থন করে বা আওয়ামী লীগের প্রতি নিন্দা জানিয়ে বা মানবাধিকারের ব্যাপারে সোচ্চার হয়ে কোনো কথা বলতে আমি এখনো দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি এখন পর্যন্ত তাদের কোনো সারা শব্দ নাই। এবং যারা 32 নম্বর ভাঙা নিয়ে এত কান্নাকাটি করলো, আমরা যদি একটু অতীতে ফিরে যাই, যখন বেগম খালেদা জিয়ার বাড়ি, যেটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়ার বাড়ি ছিল ক্যান্টনমেন্টে, সেই বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং সেই বাড়িতে গুড়িয়ে দিল এবং এটা একটা লিগ্যাল বাড়ি ছিল খালেদা জিয়া, তখন এই শ্রেণীকে কিন্তু আমরা একটা শব্দ উচ্চারণ করতে দেখি নাই। এবং আপনার আরেকটা মনে আছে কিনা যে পার্লামেন্টে, তথাকথিত পার্লামেন্ট, যেটা একটা ভুয়া পার্লামেন্ট ছিল 15 বছর ধরে, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের নেতারা অবিরত হুমকি দিত যে জিয়াউর রহমানের মাজারও গুড়িয়ে দেবে। আপনার কি মনে আছে যে জিয়াউর রহমানের মাজার এখান থেকে লাশ উঠিয়ে নিয়ে তারা ইয়েতে নিয়ে যাবে, নিয়ে যাবে, এই হুমকি কিন্তু প্রতিনিয়ত দেওয়া হতো। তখনও এদের মুখে আমরা কখনো প্রতিবাদ শুনি নাই। কাজে এদের এই প্রতিবাদটা আসলে আর কিছু না, এই প্রতিবাদটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, কারণ এরা আওয়ামী লীগের একটা অংশ, এই সুশীল শ্রেণী, এই সাংবাদিক শ্রেণী, এবং এরা আওয়ামী লীগকে সমর্থন করে এসছে এবং এরা বেসিক্যালি দুর্নীতিবাজও। এরা যে শুধু মানে ফ্যাসিবাদের সমর্থক তাই না, এরা কিন্তু করাপ্ট সব, এই সাংবাদিকরাও সব করাপ্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ইতিমধ্যে যেসব তথ্য আসে ওই প্রসঙ্গে আমরা যাবো মাহমুদ ভাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলতে চাই, ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ধরেন মৃতের সংখ্যা নিয়েও কিন্তু ধরেন আমরা চূড়ান্ত কোনো ফিগার পাই নাই। জাতিসংঘ বলছে 1400 জন, এখন ডেফিনেটলি তারা 1400 জনকে হত্যার কথা বলছে, তার মধ্যে 13% হচ্ছে শিশু, মানে যাদের বয়স 18 বছরের নিচে। তো পাশাপাশি রিপোর্টে আরেকটা বিষয় এসেছে যে আমাদের রাজনৈতিক দল জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে রেসপন্ড করে নাই প্রপারলি, আর্মি থেকেও রেসপন্ড করা হয়নি, আর্মি বা ডিজিএফআই থেকেও এই অনুসন্ধানে প্রপারলি রেসপন্ড করা হয়নি। এই বিষয়টা কি, কেন, কিভাবে, কি মনে করেন আপনি? এটা কি ভয়ে, কি অনুরাগে, কি? আমি জানি না, আর্মির দিক থেকে এক ধরনের হয়তো তাদের অপরাধ বোধ কাজ করেছে সেনাবাহিনী, কারণ এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সেনাবাহিনী থেকেও গুলি করা হয়েছে, এই রিপোর্টের মধ্যে আছে কিন্তু, তার মানে সেনাবাহিনীও দায় মুক্তি পাচ্ছে না। এবং এখন সেনাবাহিনীর যারা কমান্ডার বা আর্মি চিফ জেনারেল ওয়াকার, তাদের দায়িত্ব হচ্ছে এখন যে কারা গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা। যেমন আমার কাছে একটা খবর আছে যে যখন জুনিয়র অফিসাররা বাধ্য করলো সিনিয়রদের এই ঘোষণা দিতে যে ছাত্রদের উপরে আর গুলি চালানো হবে না, এটা সম্ভবত 2 কিংবা 3 তারিখে, আগস্টের 2 বা 3 তারিখে জুনিয়র অফিসাররা বাধ্য করলো। এখানেও কিন্তু সিনিয়রদের কোনো ক্রেডিট নাই। জুনিয়ররা বললো আমরা আর গুলি চালাতে পারবো না আমাদের ভাই বোনের উপরে, আমাদের সন্তানের উপরে। কিন্তু তারপরেও কোনো কমান্ডাররা এই ডাইরেকশন যেটা ছিল আর্মি চিফের, যে আর গুলি চলবে না, এটাকে প্রত্যাখ্যান করে তারা গুলি চালিয়েছে। এবং তার মধ্যে একজন ব্রিগেডিয়ার ছিল যার টেলিভিশনে যার সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল ওই সময়, এবং তিনি খুব অহমিকার সাথে বলেছেন যে আমরা সব ঠান্ডা করে দিচ্ছি, আমরা এই আন্দোলন আমরা থামিয়ে দেবো। তো যারা 3 তারিখের সেই ঘোষণার পরেও, সেনা প্রধানের ঘোষণার পরেও যে আর গুলি চালানো হবে না সাধারণ জনগণের উপরে বা বিক্ষোভকারীদের উপরে বা ছাত্র জনতার উপরে, যারা গুলি চালিয়েছে তাদেরকে তো এখন আইনের আওতায় আনতে হবে। হয় সেনাবাহিনী নিজে কোর্ট মার্শাল করবে, অথবা তারা পুলিশের হাতে তুলে দেবে এদের বিচারের জন্য। তো আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী কেন নীরব থেকেছে, তাদের মধ্যে একটা অপরাধবোধ ছিল এবং এই অপরাধবোধ তারা ঢাকতে চেয়েছে, কারণ এই সেনাবাহিনী তো আয়নাঘর তৈরি করেছিল, আমাদের ভুললে চলবে না। তো এই সেনাবাহিনী আয়নাঘরের স্রষ্টা ছিল। আর জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর, জামাত কেন রেসপন্ড করলো না,
এটা জামাতের কিছু কিছু রাজনীতি কনফিউজিং এবং ভুল বার্তা দিচ্ছে। যেমন ধরুন জামাতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সভায় বোধহয় বলেছিলেন যে আমাদের সবসময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না, প্রতিদিন ফ্যাসিস্ট বলা উচিত না, মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে, মানে উনি খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন। তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাতের আমির কি আওয়ামী লীগের ভোট পেতে চাচ্ছেন আমি জানি না, এটা কি কারণে তিনি এটা করেছেন, কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন। দুটোই কিন্তু ডেঞ্জারাস আমি আপনাকে বলি, কারণ আমি তো বাংলাদেশে ধরেন 6 বছর পরে দেশে ফিরে আজকে প্রায় গত 4 মাস আমি তো বাংলাদেশের জনগণ এখন প্রচন্ড ভাবে দেশপ্রেমিক, আপনাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশেষত ইয়াং জেনারেশন, তাদের দেশপ্রেম অতুলনীয়। আপনি খুশি হয়ে যাবেন বাংলাদেশে আসলে, আপনার মন ভরে যাবে। আমার মন ভরে গেছে এই ইয়াং জেনারেশনকে দেখে, এরাই স্বাধীনতা রক্ষা করতে পারবে। এরকম একটা মানসিকতার মধ্যে যখন ইয়াং জেনারেশন, এই অবস্থার মধ্যে জামাত কিংবা বিএনপি তারা যদি আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারত প্রশ্নে কোনো নমনীয়তা দেখাতে যায়, তাহলে আমার ধারণা ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে, আমার ধারণা। কাজেই তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তরুণ সমাজ বাংলাদেশের কি চাচ্ছে এটা তাদের বোঝা উচিত। কাজে জামাত আজকে বোধহয় ক্লারিফাই করার চেষ্টা করেছে, তারা একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে জাতিসংঘ যে বলেছে এটা ঠিক না, কিন্তু এখন এটা বলে লাভ নাই। এটা বললেও জনগণ এটা অ্যাকসেপ্ট করবে না, যেহেতু জাতিসংঘ বলেছে যে জামাতের কাছ থেকে তারা সহযোগিতা পায় নাই, জনগণ কিন্তু ওটাই বিশ্বাস করবে। জামাত এখন যতই এটা ক্লারিফাই করার চেষ্টা করুক তাতে লাভ হবে না। সুতরাং জামাত যদি সহযোগিতা না করে থাকে, তাহলে আমি বলবো জামাত আর একটা পলিটিক্যাল ব্লান্ডার করেছে। জামাত তো অনেক পলিটিক্যাল ব্লান্ডার করেছে তাদের এই স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে, এর মধ্যে আর একটা ব্লান্ডার তারা করেছে জাতিসংঘের সাথে সহযোগিতা না করে, যদি তারা সহযোগিতা না করে থাকে। না, তবে আমরা ধরেন আর্মির একটা সুনির্দিষ্ট বক্তব্য চাই, মানে অপরাধ বোধ বলে তো আমরা বলছি, কিন্তু তাদের একটা বক্তব্য চাই আমরা, পাশাপাশি জামাতের একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আসা উচিত কি পরিস্থিতিতে তারা এরকম একটা ভয়াবহ ঘটনায় জাতিসংঘকে সহযোগিতা করলো না, যেটা জাতিসংঘকে বলতে হচ্ছে। পাশাপাশি আপনি যদি দেখেন যে আর্মি গ্রেডেড বুলেটের কথা কিন্তু বলছে জাতিসংঘের রিপোর্টে, বলা হচ্ছে সেই বুলেট, যে বুলেট আপনার বুলেট প্রুফ, মানে বর্ম ভেদ করে ঢুকে যায়, এত শক্তিশালী বুলেট এখানে ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনী ছাড়া আর কারো কাছে বুলেট থাকার কথা না। আর্মি, বিজেপি এইসব জায়গায় আমার মনে হয় যে এখানে আলাদা একটা তদন্ত হওয়া উচিত যে কারা কিভাবে। আমি আরেকটা কথা বলি আমি ভুলে যাওয়ার আগে, কারণ যে আর্মির স্বার্থে এটা করা উচিত, কারণ বাংলাদেশ আর্মি পিস কিপিং এ তারা 1 নম্বর, আপনি তো জানেন জাতিসংঘের পিস কিপিং এ। এই রিপোর্ট কিন্তু আর্মির রেপুটেশনের জন্য খুবই ক্ষতিকারক একটা রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট। এখন যদি প্রশ্ন ওঠে যে আর্মি নিজের দেশের মানুষের উপর গুলি চালিয়েছে, নিজের দেশের মানুষকে হত্যা করেছে, সেই আর্মিকে আমরা জাতিসংঘের পিস মিশনে চাই না, তাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে। আমরা তো চাই না এই ক্ষতি হোক বাংলাদেশের বা বাংলাদেশের সেনাবাহিনীর। কাজে আমি আহ্বান জানাবো আজকের আপনার এই টকশোর মাধ্যমে জেনারেল ওয়াকার এবং সব জেনারেল সাহেবদের যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন, যারা 3 তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে, তাদের বিচার হওয়া দরকার, তাদেরকে চিন্তিত করুন আপনারা। এবং শুধু এটা তো নয় মাহমুদ ভাই, আপনি তো জানেন যে এটা আরেকটা ঝুঁকি নিয়েছে বাংলাদেশ আর্মি, যে ধরেন আমাদের সেনাবাহিনী যে শুধু পিস কিপিং এ কাজ করে তা তো না, আমাদের এখান থেকে কিন্তু বহু এপিসি, বহু অস্ত্র, বহু কিছু ভাড়ায়ও খাটে কিন্তু বিভিন্ন দেশে, এটা থেকে বাংলাদেশকে ভালো আর্ন করে, গরিব দেশ হিসেবে এই সুযোগটা বাংলাদেশকে দেওয়া হয়েছে। তো এগুলো তো ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে যদি আপনি জাতিসংঘকে সহযোগিতা না করেন। তো মাহমুদ আরেকটা প্রশ্ন চাই যে আয়নাঘর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, ডক্টর ইউনূস যাবেন কি যাবেন না, কিভাবে যাবেন, কিভাবে যাওয়া ঠিক হবে কিনা, নানা রকমের ঘটনার পরে অবশেষে তিনি গেছেন। এবং আমরা বেশ কিছু জিনিস দেখলাম যে আয়নাঘরের বেশ কিছু সংস্কার করা হয়েছে, ছোট রুম ভেঙে বড় করা হয়েছে, হোয়াইট ওয়াশ করা হয়েছে। তো আমাকে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা আর্মির সঙ্গে কাজ করেন এমন একজন বলছিলেন যে আসলে ওই যে মানে বড় কেউ যখন পরিদর্শনে আসে, গাছের গোড়া সব সাদা করে ফেলে চুন দিয়ে, সৌন্দর্য বৃদ্ধির জন্য। যদি একটা সময় নকশালদেরকে প্রতিরোধ করার জন্য গাছের গোড়া সাদা করে দেওয়া হয়েছে, লুকায় থাকতে না পারে, তো এরকম কিছু একটা, যেমন এটা কি ধরনের কথা, এটা কোনো যৌক্তিক কথা না। তো ওভারঅল কিভাবে দেখছেন ডক্টর ইউনূসের পরিদর্শন বা যে বিষয়গুলো আসছে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথম কথা হলো আয়নাঘরে আমি ছিলাম, আমি র্যাবের আয়নাঘরে ছিলাম, টিএফআই সেল যেটাকে আপনারা বলছেন, আমি ডিজিএফআই আয়নাঘরে ছিলাম না, র্যাবের আয়নাঘরে আমি ছিলাম। তো আমাকে নিয়ে যান নাই, গেলে আমি ইউনূস সাহেবকে দেখাতে পারতাম যে আমি কোথায় ছিলাম। আমার পরিষ্কার মনে আছে যে আমাকে কোথায় কি বলে চোখ বেঁধে এবং হাত করা পরিয়ে গারদের শিকের সাথে আটকে রাখা হয়েছিল। তো সেই কথাগুলো আমি বলতে পারতাম, এবং সেখানে যে টর্চার ইকুইপমেন্ট যেগুলো ছিল সেগুলো আমি দেখেছি, যদিও আমাকে টর্চার করা হয় নাই, এটা পরিষ্কার ভাবে বলে দিই, আমাকে টর্চার করা হয়নি। আমাকে একদিন রাখা হয়েছিল চোখ বেঁধে, হাত করা পরিয়ে এবং শিকের সাথে ঝুলিয়ে। তো এই পর্যন্ত টর্চার আমাকে করা হয়েছিল, এবং ওই ধরনের কবরের মতো বাড়ি, কাজে আয়নাঘর আমার কাছে পরিচিত। 2 নম্বর কথা হলো, এবং আমি ওখানে থাকা অবস্থায় আমাকে যদিও ফিজিক্যালি টর্চার করা হয় নাই, শুধুমাত্র ওই টর্চার ইকুইপমেন্ট গুলো দেখানো ছাড়া, ওটাও কিন্তু একটা মেন্টাল টর্চার। আপনাকে যদি কেউ টর্চার ইকুইপমেন্ট দেখায়, এটা কিন্তু একটা বিশাল মানসিক টর্চার। যে গেছে সে বুঝতে পারবে কেমন, যে ওই অবস্থায়, ওই অসহায় অবস্থায় কেমন লাগে। কিন্তু আমি অন্য লোকদের যে নির্যাতন করা হয়েছে তাদের চিৎকার শুনেছি, পাশের শ্রেণী তো হয়তো আহত একজন আছেন, তাদের কিন্তু চিৎকার আমি সর্বক্ষণ শুনতে পেয়েছি। কাজে আমি জানি সেখানে টর্চার করা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে ইউনূস সাহেব অনেক দেরি করে গেছেন, এখানে আরো আগে যাওয়া উচিত ছিল।
কিন্তু দেরি করার জন্য আমি যেটা আমার সোর্সের মাধ্যমে শুনতে পেয়েছি, একটা পত্রিকা চালাই, বুঝতেই তো পারেন কনক, আমাদের অনেক সোর্স আছে, যেমন আপনার অনেক সোর্স আছে, তো সেরকম আমাদের নানা রকম সোর্স আছে। আমি শুনেছি সেনাবাহিনী থেকে নাকি বাধা ছিল, তারা চায় না ইউনূস সাহেব এটা দেখতে যান, তো সেনাবাহিনী এটা বাধা দিয়ে অন্যায় করেছে, তাদের উচিত হয় নাই। অন্যের অপরাধ আপনি কেন নিজের কাঁধে নিচ্ছেন? আমি ওয়াকার সাহেবকে এটাই বলবো, কারণ আমি বিশ্বাস করতে চাই যে উনি এইসব আয়নাঘরের দায়িত্ব ছিলেন না। তো উনি যদি আয়নাঘরের দায়িত্বে না থাকবেন, তাহলে এটা দেখলে সমস্যা কোথায়? তার তো উল্টা সহযোগিতা করা উচিত ছিল ইউনূস সাহেবকে, বরং ইউনূস সাহেবকে নিয়ে দেখানো উচিত ছিল, আর্মি চিফের নিজেরই উপস্থিত থাকা উচিত ছিল। এবং তারপরেও আমি বলবো, দেরিতে হলে ইউনূস সাহেব গেছেন, বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছেন, এবং জনগণের কাছে এটা আরো পরিষ্কার হয়েছে। এবং কাকতালীয় ভাবে, এটাও কিন্তু ইন্টারেস্টিং, কনক, যেদিনে ইউনূস সাহেব গেছেন ওই দিনেই কিন্তু জাতিসংঘ রিপোর্ট বের হয়েছে, কাজে এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার ঘটে গেছে। কিন্তু জনগণের কাছে পুরো যে টর্চার রেজিম যেটা ছিল, হাসিনার যে টর্চার কিলিং যে রেজিম ছিল, এটার চেহারা পরিষ্কার করে ফুটে উঠেছে জনগণের কাছে। কিন্তু আমার কাছে খারাপ লাগছে দুই একটা ব্যাপারে, এই যে ভিজিট হয়েছে এটা নিয়ে আবার পলিটিক্স হচ্ছে, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। যেমন ধরো, এই ভিজিটকে কেন্দ্র করে কাকে নেওয়া হয় নাই আর কাকে নেওয়া উচিত ছিল, এটা নিয়ে একটা অনর্থক বিতর্ক তৈরি করা হয়েছে। এই বিতর্কটা অনভিপ্রেত, কারণ আপনি কাকে নিয়ে যাবেন? এরকম ভিকটিম তো অনেকে আছে, আপনি সব ভিকটিমকে কি নিয়ে যাবেন? যেমন আমি বললাম, আমিও তো ভিকটিম, আমাকে তো নেন নাই ইউনূস সাহেব, আমাকে তো বলেন নাই যে মাহমুদুর রহমান আপনি আসেন আমাদের সাথে, তো বলেন নাই, বাট ইটস অলরাইট, আমাকে বলতেই হবে এমন তো কোনো কথা নাই। তারপরে ভিকটিমের ফ্যামিলি নিয়ে কথা উঠছে, তো ভিকটিমের ফ্যামিলি নিয়ে যদি কথা ওঠে, কোনো ভিকটিমের ফ্যামিলি তো অনেক, আমরা তো জানি মিনিমাম 600 মানুষ গুম হয়ে গেছে, এবং আরো হয়তো আরো কয়েক হাজার এই আয়নাঘরে বন্দী ছিল। তো ফ্যামিলি নিতে গেলে তো আপনাকে হাজার হাজার লোক নিয়ে যেতে হবে, এবং এই কারণে একটা দাবি উঠতে শুরু করেছে যে আদিলুর রহমান খানকে পদত্যাগ করতে হবে। খুব দুর্ভাগ্যজনক, কারণ এই আদিলুর রহমান খান বাংলাদেশে সব থেকে বেশি মানবাধিকারের জন্য লড়াই করেছে। এই আদিলুর রহমান খান সেনাবাহিনীর মানে ডিজিএফ এর ভয় না পেয়ে এই আয়নাঘর এবং টর্চার দুনিয়ার সামনে তুলে ধরেছে দিনের পর দিন। এবং পুরো উপদেষ্টা পরিষদে যদি ব্যক্তিগতভাবে কেউ ভিকটিম হয়ে থাকে, তাহলে সেটা আদিলুর রহমান খান। তিনি জেলে গেছেন, তার সহকর্মী জেলে গেছে, তাদের মামলায় সাজা হয়েছে, তিনি রিমান্ডে গেছেন, আর আজকে আদিলুর রহমান খানকে আপনি পদত্যাগ করতে বলছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আজকে দাবি ওঠা উচিত ছিল সবার পক্ষ থেকে যে আয়নাঘর যারা বানিয়েছে তাদের সাজা দিতে হবে, তাই না? আর্মির মধ্যে যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে, পুলিশের মধ্যে যারা আয়নাঘরে নিয়ে মানুষ খুন করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিচার হতে হবে। তা না করে আমরা যে বিতর্ক তৈরি শুরু করেছি যে কে গেল আর কে গেল না, এতে করে আমাদের লড়াইটা দুর্বল হচ্ছে। আমাদের যে মানবাধিকারের জন্য লড়াই, যে আবার যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে না আসে, আর কোন সরকার যেন এইভাবে মানুষের উপরে জুলুম না চালায়, এই লড়াইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা বলতে গিয়ে আমাকে নিল না কেন, আমাকে সম্মান দিল না কেন, এই লড়াইতে আমাদের মানে আমি একজন বর্ষিয়ান নাগরিক হিসাবে সবাইকে বলবো, দয়া করে আপনারা এই অনর্থক কাদা ছেড়াছড়ি করবেন না, ঐক্যবদ্ধ থাকুন। এবং আমরা সবাই মিলে বলি যে ওই যে বলে না যে নেভার এগেইন, আর যেন কখনো এই ধরনের কোন সরকার বাংলাদেশে না আসে, এটাই আমাদের চাওয়া উচিত। তবে মাহমুদ ভাই, আপনি যেটি বলছিলেন যে অন্যের অপরাধের দায় কেন আর্মি আসলে ঢাকতে চাচ্ছে বা নিতে চাচ্ছে, এখন তো তদন্ত আরেকটা হওয়া উচিত যে কারা এই ছোট ছোট রুম ভেঙে বড় করলো, কারা এটাকে হোয়াইট ওয়াশ করলো, এটাও আইডেন্টিফাই করা দরকার। কারা আলামত নষ্ট করলো, মানে ধরেন যে সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা কি জানে না যে আলামত কত গুরুত্বপূর্ণ? তাদেরকে এগুলো সব পড়ানো হয়, তাদের ট্রেনিং এর মধ্যেই এগুলো থাকে। এবং ধরেন সেনাবাহিনীর সম্মান যেটি গেছে গত 2009-এর 1/11 থেকে এই হাসিনার পুরো রেজিমে আর্মিকে যেভাবে মেলাইন করা হয়েছে, মানে কি বলবো, মানে জনগণের বিপক্ষে অসম্মানের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেটি রিগেইন করার জন্য আসলে এটা একটা খুব ভালো সময় আর কি। 10-15 জন সেনা কর্মকর্তাকে রক্ষা করতে যে পুরো সেনাবাহিনীর উপরে দায় চাপিয়ে আমার মনে হয় যেটা ঠিক হচ্ছে না আর কি। মানে একদমই ঠিক। আমার কাছে অদ্ভুত যুক্তি মনে হচ্ছে, কারণ যখন শেখ হাসিনার আমলে দুই জেনারেলকে ধরে নিয়ে যাওয়া হলো কেন? তথাকথিত 10 ট্রাক অস্ত্র মামলা, এবং দুজন জেনারেলকে নিয়ে তারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিল, তারা কিন্তু কাউকে হত্যা করে নাই, তারা মারে নাই, তারা আয়নাঘর বানায় নাই। তাদেরকে বলা হলো যে তারা 10 ট্রাক অস্ত্র ভারতে স্মাগলিং করছিল, ভারতের বিদ্রোহীদের কাছে নাকি তারা পাঠাচ্ছিল। এই অপরাধে যখন দুজন জেনারেলকে জেলখানায় নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, আমি জানি কেন তাদেরকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, তখন সেনাবাহিনীর মান যায় নাই। আর আজকে আপনি আয়নাঘরের যারা স্রষ্টা, আয়নাঘরে যারা মানুষকে জুলুম করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তাদেরকে ধরলে পরে আপনাদের ইজ্জত যাচ্ছে। ইন্ডিয়ার কাছে যখন দেশ আপনারা তুলে দিয়েছেন স্বাধীনতা, তখন আপনাদের ইজ্জত যায় নাই। আমি নামই বলি, জেনারেল তারেক সিদ্দিকী সম্পর্কে আজকেই আমি শুনছিলাম তার বাড়িতে নাকি বস্তা বস্তা টাকা নিয়ে যাওয়া হতো। এবং আজকে আমাকে একজন রিটায়ার্ড জেনারেল বলে গেছেন, আজকে আমাকে বলে গেছেন, তার নাম বলছি না আমি, কারণ আমি অনেক কিছু নিয়ে তদন্ত করছি। তিনি বলে গেছেন তারেক সিদ্দিকীর বাড়িতে বস্তা বস্তার টাকা পাঠানো হতো, এবং তারেক সিদ্দিকী সেই টাকা, তার স্ত্রীও সেই টাকা ম্যানেজ করতেন, যেটা কিন্তু কর্নেল শহীদও বলেছিল লন্ডন থেকে, তারেক সিদ্দিকীর স্ত্রীর কথা।
এবং এই তারেক সিদ্দিকী নিজে ঠিক করতো কোন সেনাবাহিনীর অফিসারকে সাজা দেওয়া হবে, কাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে, কাকে মানে প্রমোশন দেওয়া হবে। এবং এই তারেক সিদ্দিকী রয়ের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীকে 15 বছর ধরে ধ্বংস করেছে। তখন সেনাবাহিনীর মনে হয় নাই যে তাদের প্রতিবাদ করা উচিত, তখন সেনাবাহিনীর ইজ্জত যায় নাই। যখন বিডিআর তথাকথিত বিডিআর বিদ্রোহে যখন সেনাবাহিনীর অফিসাররা ম্যাসাকার্ড হয়েছে আর মঈন এবং অন্য জেনারেল সাহেবরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছেন, তখন সেনাবাহিনীর ইজ্জত যায় নাই। আর আজকে ইজ্জত যাচ্ছে, এই আয়নাঘর পরিদর্শনে গেলে ইজ্জত যাচ্ছে, আয়নাঘর যারা বানিয়েছে তাদেরকে সাজা দিলে ইজ্জত যাচ্ছে সেনাবাহিনীর। এটা কেমন ইজ্জত? আমি তো এই ইজ্জতের কোনো মানে বুঝতে পারছি না। বরং আমি মনে করি বর্তমান সেনাবাহিনী যারা চালাচ্ছেন, সেনাপ্রধান সহ, তাদের দায়িত্ব এই অপরাধের কোনো দায়ভার না নেয়া। তাদের বলা উচিত সবাই মিলে আমরা এর জন্য দায়ী না, এবং এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরাই ব্যবস্থা নেব। আপনারা ব্যবস্থা নেন, আপনারা কোর্ট মার্শাল করেন, তাদেরকে কোর্ট মার্শাল করে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং মাহমুদ ভাই, কোনোটাই কিন্তু অপারেশন অর্ডার করে সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া না। প্রত্যেকেই অতি উৎসাহী ভূমিকায় যে হাসিনার গুডবুকে ওঠার জন্য, ব্যক্তিগত লাভালাভের জন্য এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন। যতটুকু তাই না, হাসিনার কল রেকর্ড আছে আমার কাছে, হাসিনার কল রেকর্ড আছে। হাসিনা কল রেকর্ডে সেনাবাহিনীর কর্মকর্তাদের, পুলিশকে এবং র্যাবকে নির্দেশ দিচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য। সে নির্দেশ দিচ্ছে লিথাল উইপন, লিথাল শব্দ ব্যবহার করছে হাসিনা, লিথাল শব্দ ব্যবহার করে বলছে মানুষ খুন করবার জন্য। তো এটাতে সেনাবাহিনীর ইজ্জত যায় নাই যে শেখ হাসিনার কি অথরিটি আছে সরাসরি একজন সেনা কর্মকর্তা কিংবা পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেয়? কোন আইনে সে নির্দেশ দিতে পেরেছে? এটা কিন্তু ইউএন রিপোর্টে আছে যে হাসিনা একটা প্যারালাল, কি বলবো, এক ধরনের প্যারালাল কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিল হাসিনা, প্যারালাল কমান্ড স্ট্রাকচার। ওই কমান্ড স্ট্রাকচারের মাধ্যমে হাসিনা গণহত্যা চালিয়েছে। এই কারণেই কিন্তু আজকে আমার দেশে আমরা হেডলাইন করেছি যে হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা। আজকের হেডলাইনটা তো আপনি একটু আগে দেখালেন দর্শকদের। সে প্যারালাল কমান্ড স্ট্রাকচার, প্রবাবলি ওই প্যারালাল কমান্ড স্ট্রাকচার জেনারেল ওয়াকারকে বাইপাস করে সে করেছে। তো যদি বাইপাস করে থাকে, জেনারেল ওয়াকারকে বাইপাস করে, তো জেনারেল ওয়াকার কেন এটার দায়িত্ব নেবেন? তিনি কেন সেই সমস্ত অফিসারকে কোর্ট মার্শাল করবেন না যারা তার অর্ডার অবহেলা করে শেখ হাসিনার নির্দেশে কাজ করেছে? এটাই আমার প্রশ্ন। এখন আসলে আমার কাছেও বিষয়গুলো খুব একটু কি বলবো, খুবই জটিল এবং মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনী কেন এই দায়গুলো নিচ্ছে। এটা একটা সুযোগ সেনাবাহিনীকে নতুন করে রিবিল্ড করার। যে বদনামে তারা ভাগী হয়েছেন 2009-এর 1/11 থেকে 5ই আগস্ট পর্যন্ত, বা 5ই আগস্টের আগে, বা 5ই আগস্টের যে ভূমিকা, যেভাবেই হোক যে ভূমিকা, তাতে জনগণ স্বাগত জানিয়েছে এবং এটি বোধহয় ঠিক হচ্ছে না। আশা করি তারা যদি ভাবেন, আমার মনে হয় যে ভালো হবে। আর আপনি যদি দেখেন যে আয়নাঘরের এই বিভৎসতা বা এই বিবরণ যেগুলো ধরেন আমরা আগে থেকে আসছিল, আজকে তো আর আয়নাঘর রিবিল্ড হয়নি, আগে থেকে আসছিল। একটু মনে করিয়ে দিই কনক আপনাকে, 2010 সালে আমাকে 2010 সালে আয়নাঘরে নেওয়া হয়েছে। অলমোস্ট 15 বছর থেকে চিন্তা করেন, এখন আমার আর কিছু বলার প্রয়োজন নাই। তো আপনি যদি দেখেন যে এখনো আপনি যদি মাহমুদ ভাই দেখেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়নাঘরটাকে নাটক হিসেবে বলা হচ্ছে, কোনো আয়নাঘর নাই, এগুলো বানানো হয়েছে। ওই যে স্টিলের যে শক দেওয়া যে চেয়ার, ওই চেয়ারটা নাকি নতুন করে বানাই নিয়ে যাওয়া হয়েছে। আমি এগুলো পড়ে আমি ভাবছিলাম যে যারা এই কথাগুলো বলছে, তারা বা তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্বজন, কেউ যেন কখনো জীবনে আল্লাহ মাফ করুক এরকম পরিস্থিতি যেন মুখোমুখি না হতে হয় আর কি। আমার চেয়ারের কথা আপনাকে বলি একটু, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আপনি তো জানেন সচরাচর আমি ব্যক্তিগত প্রসঙ্গ উঠাই না। আমার উপর দিয়ে কি গেছে এটাকে আপনাদেরকে আমি বলেছি, আমি বলি নাই কিন্তু আজকে কথা প্রসঙ্গে বলছি আর কি। এই যে চেয়ারের গল্প বললেন না, যে চেয়ার বানানো হয়েছে 2010 সালে, যেদিন আমাকে ডিবির রিমান্ড শেষ করে আমাকে পাঠানো হয়, সম্ভবত সেদিন তখনই কিন্তু আয়নাঘরে গেছিলাম আমি। তারপরে শেষ দিনে কি মনে করে, তখন যিনি ডিবির প্রধান ছিলেন তার নাম ভুলে গেছি আমি, ভদ্রলোক খুব লম্বা এবং গায়ের রং বেশ কালো এবং স্বাস্থ্যবান, বাঙালি হিসেবে না, মনের তো অত লম্বা চড়া না, এটা অন্য আরেকজন ছিলেন ডিবির প্রধান, খুবই লম্বা চড়া ছিলেন, খুবই লম্বা চড়া, আনইউজুয়াল বাংলাদেশের তুলনায়। যাই হোক, তিনি আমাকে কি বলেছিলেন জানেন? শেখ হাসিনা নিজে জিজ্ঞাসা করেছে, ওই যে চেয়ারের কথা বললেন না, ওই চেয়ারে আমাকে চড়ানো হয়েছে কিনা, ওই চেয়ারে আমাকে ঘোরানো হয়েছে কিনা, এটা শেখ হাসিনা নিজে জিজ্ঞাসা করেছে 2010 সালে। তাহলে বুঝতে পারছেন যে এটা বানানো না। আমি এটা প্রমাণ করবার জন্য বললাম যে আওয়ামী লীগের যারা বলছে যে নির্লজ্জ আওয়ামী লীগের, যাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এরা মানুষ নামের কলঙ্ক, পিশাচ, তারা বলছে যে এটা বানানো 2010 সালে। এই জন্য এই চেয়ারের গল্পটা বললাম আমি, যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। অন্যের কথা কি বলবো আমি তো আয়নাঘরে দেখেছি, চেয়ারের গল্প শুনেছি, চেয়ারও দেখে এসেছি আমি কি টর্চার জিনিস দেখেছি জানেন? ক্লাস দেখেছি, যেটা দিয়ে নখ তুলে নেওয়া হতো আয়নাঘরে, ক্লাস দিয়ে নখ তুলে নেওয়া হতো, সেটা দেখেছি আমি। হাতুড়ি দেখেছি, যে হাতুড়ি দিয়ে আঙুল ভাঙা হতো। আমি ছোট ছোট করাত দেখেছি, যে করাত দিয়ে আঙুল কাটা হতো। এগুলো আমি নিজে দেখে এসেছি আয়নাঘরে। কিসের গল্প করে আওয়ামী লীগেরা, কিসের গল্প করে? কিন্তু আমার নিজের চোখে দেখা। এগুলা আমি আসলে মাহমুদ ভাই, আমি খুবই কি বলবো, আমার এগুলো বলতেও লাগে আর কি, যে এইসব আচরণ কিভাবে মানুষ করে আর কি।
আমি নিজেও বুঝি না, মানে একটা রাজনৈতিক দল কিভাবে এগুলো করে। তো মাহমুদ ভাই, আরেকটা প্রসঙ্গ বেশ আলোচনায় আসছে আজকে। তো আপনার আপনার আমার দেশে কিন্তু এটা নিয়ে আপনি তো একটা পর একটা যেসব নিউজ করতেছেন মাহমুদ ভাই, মানে পরিস্থিতি আছে বাংলাদেশে আর কি। কোন মানুষ দিয়ে যাচ্ছে, মানুষ মনে করে কি জানেন, মাহমুদুর রহমানের কাছে গেলে এই নিউজ ছাপা হবে, কোন চাপের কাছে আমার দেশ সারেন্ডার করবে না। সুতরাং তথ্য থাকলে মাহমুদুর রহমানকে ছাপিয়ে দেবে, এটা হলো আমার এখন সুবিধা। না, এটা শুধু সুবিধা না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি সামনে আসছেন। যেমন আমরা দেখছি যে শ্যামল দত্তের অ্যাকাউন্টে আছে 1042 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন না, আমাদের হেডলাইনে একটা ভুল আছে, আমি নিজের ভুল নিজে স্বীকার করে দিই। লেনদেন হয়েছে অ্যাকচুয়ালি 2100 কোটি টাকা। লেনদেনের ডেফিনেশনটা একটু বুঝাই আপনাকে। লেনদেন মানে হলো যে টাকা জমা হয় এবং যে টাকা উঠিয়ে নেওয়া হয়, এটা যোগ করাকে বলে লেনদেন। আমাদের হেডলাইন হওয়া উচিত ছিল শ্যামল দত্তের নামে 1000 কোটি টাকা জমা হয়েছিল। আপনি ভাবতে পারেন 1042 কোটি টাকা, 1042 কোটি টাকা কোন কার কাছে? শ্যামল দত্ত নামের একজন সম্পাদক। কোন পত্রিকার সম্পাদক? ভোরের কাগজ। ভোরের কাগজ কত কপি চলে জানেন? এখন তো বন্ধ হয়ে গেছে, জানেন বলে ভোরের কাগজ এখন বন্ধ। কিন্তু বন্ধ হওয়ার আগে কত কপি চলতো জানেন? 1000 কপি। 1000 কপি চলতো ভোরের কাগজ। সেই পত্রিকার সম্পাদকের অ্যাকাউন্টে জমা হয়েছে নগদ 1034 কোটি টাকা, তাই না? আমরা বলে হেডলাইন তাই দিয়েছি 1034 কোটি, 1042 কোটি টাকার লেনদেন। 1042 কোটি টাকা। আচ্ছা আপনি বলেন তো 1042 কোটি টাকা একজনের অ্যাকাউন্টে কিভাবে জমা হতে পারে? এই টাকার সোর্স কি? আমার এখানে দুটো প্রশ্ন। বলো, এই টাকার সোর্স কি? কোথেকে এসছে 1042 কোটি টাকা? এবং এই টাকা আবার উত্তোলন করে নেওয়া হয়েছে। আপনি ভেবে দেখেন ব্যাপারটা। 1000 কোটি টাকা জমা হচ্ছে, 1000 কোটি টাকা আপনি উঠিয়ে নিয়েছেন। কাকে দিয়েছেন আপনি 1000 কোটি টাকা? উঠিয়ে নেওয়ার পরে এই টাকা কোথায় গেছে? সুতরাং এটা ব্যাংকেও জিজ্ঞেস করতে হবে যে ব্যাংকই বা এত টাকা উঠিয়ে নিতে দিল কেন? এটা একটা, জানেন তো আপনি আজকে, আমি আপনাকে বলি, আমি যদি 10 লাখ টাকা তুলতে যাই আমার ব্যাংক থেকে আজকে, আমাকে ম্যানেজার প্রশ্ন করবে যে স্যার 10 লাখ টাকা, সরি 10,000 না 10 লাখ টাকা, 10 লাখ টাকা তুলতে গেলে ম্যানেজার প্রশ্ন করবে স্যার 10 লাখ টাকা নিয়ে আপনি কি করবেন? 10 লাখ টাকা ক্যাশ নিয়ে। আর 1000 কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে কেমন করে? এবং আমার দৃঢ় বিশ্বাস এই টাকা সোর্স শুধু বাংলাদেশ হতে পারে না, এই টাকা অন্য কাজে ব্যবহৃত হয়েছে, অন্য জায়গা থেকে এসছে। এবং আমি বলেই দিই, এর সাথে আমার ধারণা ভারতীয় ডিপ স্টেট জড়িত এবং এই টাকার সাথে আওয়ামী লীগেরা জড়িত। এটা দুর্নীতির টাকা এবং ভারতীয় ডিপ স্টেটের টাকা বাংলাদেশে এই টাকা বিতরণ করা হয়েছে যাতে করে হাসিনা টিকে থাকতে পারে। হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য এই টাকা ব্যবহৃত হয়েছে আমার ধারণা। এটা তদন্ত না করলে তো জানতে পারবো না। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আজকে দিয়েছি। এখন শ্যামল দত্ত তো জেলেই আছে, এখন রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্বটা বের করা যে 1042 কোটি টাকা শ্যামল দত্ত কোথা থেকে পেয়েছে এবং শ্যামল দত্তের এই টাকা কোথায় গেছে। এটা তো শ্যামল দত্তই জানে যে কোথা থেকে সে টাকা পেয়েছিল, কোথা থেকে গেল। এবং এক শ্যামল দত্ত না তো এই সাংবাদিকদের এত টাকা, আপনি তো সাংবাদিক ছিলেন বলো, এবং আপনি বড় পোস্টে ছিলেন, প্রাইভেট কোম্পানিতে ছিলেন, কত টাকা বেতন পেতেন আপনি? কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল? না, এবং আমি যেটা দেখছি যে আজকে অ্যাকর্ডিং টু আপনার পত্রিকার সংবাদ অনুযায়ী ধরেন সন্তোষ শর্মার অ্যাকাউন্টে 58 কোটি, আলমগীর হোসেন সমকালী সাবেক সম্পাদক বিডি নিউজের প্রথম মালিক যে 32 কোটি, অশোক চৌধুরী 35 কোটি, সৈয়দ প্রধান কবির, অশোক চৌধুরী তো অনেক টাকা। অশোক চৌধুরী কত টাকা? অশোক চৌধুরী হচ্ছে 24 কোটি, 24 কোটি, প্রধান কবির 18 কোটি, নঈম নিজাম 16 কোটি, জাহিদুল হাসান পিন্টু 14 কোটি, ফরিদে ইয়াসমিন 10 কোটি, মধুসূদন মন্ডল 9 কোটি, শ্যামল সরকার 9 কোটি। মানে কি, মানে এরা ভাবা যায় মাহমুদ ভাই এই বিষয়গুলা? আমি তো কল্পনাই করতে পারি না কিভাবে সম্ভব। একজন সাংবাদিক কত বেতন পায়? কত বেতন পায়? তার সংসার খরচ লাগে, তারপরে এত টাকা তার অ্যাকাউন্টে কিভাবে জমা হতে পারে আর অ্যাকাউন্ট থেকে খরচ হতে পারে? তো আমার মনে হয় আমরা সরকারকে সহযোগিতা করছি। আমি আপনাকে বলি, এই পত্রিকা বের হওয়ার পর থেকে গত 2 মাস তো এখনো হয় নাই, 22 তারিখে 2 মাস হবে। আজকে তো সবে কত তারিখ? আজকে তো 13 তারিখ মাত্র। তো এর মধ্যে আমরা যে পরিমাণ খবর দিয়েছি সরকারকে, আমি মনে করি সরকারের আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমার দেশে। কারণ এই খবরগুলো সরকারের কাছে ছিল না, এই খবরগুলো আমরা সরকারকে দিয়েছি। এখন সরকার যদি অ্যাকশন নিতে চায় তো ইউনিট সরকার অ্যাকশন নিতে পারে, তারা যদি নিতে চায়। এবং আরেকটা প্রশ্ন আমি একটু বলি মাহমুদ ভাই, আমি গতকাল এই জাতিসংঘের রিপোর্টটার পরে আমি এটা নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করার প্ল্যান করছি। আসলে অনেক ইনফরমেশন তো ধরেন ম্যাক্সিমাম পত্রিকাতেই কিন্তু এই যে হাসিনার নির্দেশেই যে গণহত্যা, হাসিনা যে মাস্টার মাইন্ড, হাসিনা যে প্ল্যানার, হাসিনা যে সকল কিছু নিয়ন্ত্রণ করছে, এইভাবে কিন্তু আমার দেশ যেভাবে বিষয়টাকে সামনে এনেছে, এইভাবে কিন্তু অধিকাংশ পত্রিকায় চেপে গেছে। এবং আমি যদি আপনাকে দেখাই, প্রথম আলোর একটা রিপোর্ট করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ঘটেছে মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদন 12 ফেব্রুয়ারি, তারা বাংলাদেশ সময় 14:27 মানে 2:27 মিনিটে তারা এই রিপোর্টটা করে। এই রিপোর্টটা এখন অবশ্যই কার নাই, কারবার চেঞ্জ করে দিচ্ছে, তারা নিশ্চয়ই প্রতিক্রিয়া পেয়ে চেঞ্জ করছে। এখন ধরেন
অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, দ্যাট ইজ নট দ্য হাইলাইটেড পয়েন্ট অর টপ লাইন অফ ইউএন রিপোর্ট, তাই না? তো তোমরা এটাকে সামনে আনতেছো। এবং আপনি যদি দেখেন যে আমরা বারবার বলছিলাম কিন্তু বিভিন্ন সময় যে ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি যদি মিডিয়ায় রেখে আপনি গণতন্ত্রের পথে ফিরে যেতে পারবেন না, কারণ মিডিয়ার ভূমিকা তো আমরা জানি, আমরা নিজেরা প্র্যাকটিক্যালি কাজ করছি, এখনো করতেছি। সো এরাই কিন্তু বিভিন্ন রকম ভাবে মানে ক্ষতিগ্রস্ত করতেছে। ধরেন বিএনপির কোনো ত্রুটি পাইলে এরা হেডলাইন করে দিচ্ছে, ইউনূস সরকারকে আন্ডারমাইন করার চেষ্টা করতেছে, এবং ইউনূস সাহেবের যে অর্জনগুলো এগুলো কিন্তু তারা ধরেন ওইভাবে প্রজেক্ট করে না। কিন্তু ধরেন যে আমিরাত থেকে যেভাবে বাংলাদেশে ছাড়া চলে আসলো, ইউরোপিয়ান দেশগুলো যেভাবে ভিসার ব্যবস্থাটা হয়ে গেল, বা আরো বেশ কিছু বিষয় কিন্তু ধরেন আমাদের ইকোনমিক ক্ষেত্রে ধরেন যে সাহায্যগুলো আসলে পর্যন্ত বাংলাদেশ বহু আগে কিন্তু মুক্ত পড়ে যেত, কিন্তু ক্যাশ $1 বিলিয়ন এগুলো কিন্তু হাইলাইটেড হচ্ছে না। কিন্তু আপনি দেখেন যে আমি খুব অবাক হয়েছি, প্রথম আলোর মতো একটা পত্রিকা মানে জাতিসংঘের রিপোর্ট নিয়ে তাদের শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় করছে মানবাধিকার লঙ্ঘন। প্রথম আলোর লোকজনই তো এই সরকারে আছে, এই সরকারে প্রথম আলোর লোকজন দিয়ে তো বোঝাই, তাই না? নাম নিতে গেলে তো এখন বিরাট তালিকা হয়ে যাবে না প্রথম আলো। তো আমি আপনার জবাবটা আমি দেই যে আমার দেশ পারছে, এরা কেন পারছে না, এটার জবাবটা আমি আগে দিই। 3-4টা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। আমার দেশ পারছে কেন জানেন? আমাদের এডিটোরিয়াল পলিসি খুব ক্লিয়ার। আমাদের এডিটোরিয়াল পলিসিটা কি? এটা হচ্ছে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে না, কিন্তু আমার কথাটা খেয়াল করুন, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমার দেশের এডিটোরিয়াল পলিসি। এক, আমি সন্ত্রাসীর বিরুদ্ধে, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে। 2, 3 নম্বর হচ্ছে মুসলমানদের মূল্যবোধের পক্ষে, মুসলমানদের মূল্যবোধের পক্ষে। 4, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে। এই 4টা মোটা দাগে হলো আমাদের আরেকটা বলা দরকার, 5 নম্বর হলো গুড গভর্নেন্সের পক্ষে, সুশাসনের পক্ষে। এই 5টা হলো আমাদের মূল এডিটোরিয়াল পলিসি। তো আমি আমার পত্রিকা বন্ধ হয়ে গেছিল 11 বছর আগে, এই পলিসির উপরে আমার পত্রিকা বন্ধ হয়েছে। আমি পত্রিকা আবার চালু করলাম 11 বছর পরে, একই এডিটোরিয়াল পলিসি নিয়ে আমি পত্রিকা শুরু করেছি। তার মানে এবং আমার কলিগরা তারা আমার এই এডিটোরিয়াল পলিসির সাথে তারা একমত, তারা একাত্মতা বোধ করে। এই জন্য আমাদের পক্ষে নিউজ কন্টেন্ট তৈরি করা খুব সহজ, কারণ আমরা কম্প্রোমাইজ করি না। অন্যদের ব্যাপারে কি হয়েছে জানেন? 15 বছর ধরে এরা ফ্যাসিবাদদের চাটুকারিতা করেছে, বাংলাদেশের মিডিয়া ফ্যাসিবাদকে পরিপুষ্ট করেছে, ফ্যাসিবাদ দ্বারা উপকৃত হয়েছে, দুর্নীতির অংশ হয়েছে তারা। এখন যখন ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে বাংলাদেশের পরিবর্তন ঘটিয়েছে, তখন তারা হঠাৎ করে এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করতে পারছে না। তারা তো মাথা বিক্রি করে দিয়েছিল হাসিনার কাছে এবং ইন্ডিয়ার কাছে। অধিকাংশ পত্রিকা, অধিকাংশ মিডিয়া মাথা বিক্রি করা মিডিয়া। এই জন্য তারা পারছে না। এই যে নতুন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন যে এনভায়রনমেন্ট, তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না রে ভাই। অ্যাডজাস্ট করতে না পারলে নিউজ দেবে কি করে? ওদের এডিটোরিয়াল পলিসি তো আগের জায়গায়, ইন্ডিয়ার দালালি, ফ্যাসিবাদের দালালি, দুর্নীতির পক্ষে। তো এখন হঠাৎ করে কিভাবে চেঞ্জ করবে? এই জন্য আপনি অন্য পত্রিকার সাথে আমার দেশের বিরাট পার্থক্য দেখতে পাচ্ছেন। এটা গেল একটা। দ্বিতীয় হলো, যেটা খুব মজার ব্যাপার, এই সাংবাদিকরা এখন ভুল পাল্টাচ্ছে। ভুল পাল্টে তারা একদল ঢুকে গেছে ইউনূস সরকারের ভিতরে, এদের মধ্যে একদল ইউনূস সরকারের মধ্যে ঢুকে গেছে, আর একদল বিএনপির উপরে সওয়ার হচ্ছে। এই শাহবাগী যে গ্রুপ ছিল, আমাদের যে লড়াই ছিল শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমার দেশে যে লড়াই ছিল, এই শাহবাগের পুরো গ্রুপটা মোটামুটি 2 ভাগ হয়ে, এক ভাগ বিএনপির উপরে সওয়ার হয়েছে, আর একবার ইউনূস সরকারে ঢুকে গেছে। তো আমাদের বিপদের জায়গাটা হচ্ছে যে আপনার এই আমাদের যে লড়াইটা একাকী লড়াই ছিল 2013 সালে, সেই ইয়ের সময়, গণজাগরণ মঞ্চের সময় আমরা যেমন একাকী লড়াই করেছি, এখনো কিন্তু আমাদের অবস্থান মোটামুটি একাকী। এই জন্য দেখবেন আমাদের প্রতি এই সরকারও সন্তুষ্ট না, আমাদের প্রতি বিএনপিও সন্তুষ্ট না, আমাদের প্রতি জামাতও পুরোপুরি সন্তুষ্ট না। কারণ হচ্ছে এই যে একটু আগে যেমন জামাতের আমরা সমালোচনা করছিলাম, আপনি আর আমি, ইউএন রিপোর্টের ইস্যু নিয়ে আমরা সমালোচনা করলাম না, আমরা বললাম না যে জামাত ভুল করেছে। কাজে আমরা যে পজিশনটা নিয়ে রেখেছি, এই পজিশনে আমাদের কোনো বন্ধু নাই, কিন্তু আমরা কমিটেড, দেশের মানুষের কাছে আমরা কমিটেড। তো এই জন্য আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত যে বর্তমান সরকারেও যদি ফ্যাসিবাদের দোসররা ঢুকে পড়ে এবং বিএনপির উপরেও যদি সওয়ার হয়ে যায়, তাহলে আগামী নির্বাচনের পরে মানুষের তো ধারণা বিএনপি ক্ষমতায় আসবে, এবং তাই আসার কথা। বিএনপির যদি জনপ্রিয়তা চিন্তা করি আমরা, তার অর্গানাইজেশনাল স্ট্রেংথ চিন্তা করি, তাহলে বিএনপির ক্ষমতায় আসার কথা। তাহলে বিএনপির উপরে তো শাহবাগীরাই থাকবে, এবং দেখবেন এই শাহবাগীরা তখন বিএনপির উপরে থেকে ওই শ্যামল দত্তের মতো 1000 কোটি টাকা কামিয়ে ফেলেছে। আপনি অসম্ভব না। এবং দেখবেন এই শ্যামল দত্তরা বড় বড় পজিশন পেয়ে গেছে বিএনপির আমলে। আপনি অবাক হবেন না কিন্তু কোনো, এটার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন যে তখনও হয়তো দেখবেন এরাই ভালো ভালো জায়গায় বসে আছে। আমি একটা বিষয় লক্ষ্য করছি যে বিএনপির মধ্যে কিছু পরিবর্তন আমি দেখছি, তাদের কথার টোনে বা আগের অবস্থান বা এখনকার অবস্থানে কিছু পরিবর্তন আসছে। তো ইতিমধ্যে ধরেন আমি যেটা দেখলাম যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা, এবং আপনি তো জানেন যে গতকাল মানবাধিকার কমিশনের যিনি প্রধান
হাই কমিশনার ভলকার তুর্ক ভলকার তুর্ক কিভাবে এইসব অপরাধীদের দেশে ফেরানো যাবে সে ব্যাপারেও কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন যে মানে যেটাকে আপনার আন্তর্জাতিক আইনের যে গুরুতর লঙ্ঘন সেটি নিয়ে তিনি কিন্তু এক ধরনের গাইডলাইন দিয়েছেন। পাশাপাশি বলেছেন যে বিচারটা যদি বাংলাদেশে যদি যথাযথভাবে হয় তাহলে জাতিসংঘ পূর্ণ সহযোগিতা করবে। তো আমি একটু অপেক্ষা করে দেখি কোন দিকে যায়। আর আপনি যে বিষয়গুলো বললেন, ভারতের সাথে তো আমাদের বিরোধ নাই, বিরোধ হচ্ছে ভারতের হেজিমনির বিপক্ষে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বা আমাদের কাছ থেকে আমাদেরকে তাদের মানে স্টেটের মতো ডিল করার যে প্রবণতা, তারা তাদের নিজস্ব রাজ্যকে এভাবে ডিল করতে পারে না যেভাবে হাসিনা। তারা ডিল করে কলোনির মতো, নিজের রাজ্যকে কিছু অধিকার দিতে হয় কোনো, তারা ডিল করে আমাদের সাথে কলোনির মতো। আরেকটা একটু পরিষ্কার করে নেই, আন্তর্জাতিক আইনেরও প্রয়োজন নাই শেখ হাসিনার মতো খুনিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। আপনি তো জানেন ভারতের সাথে বাংলাদেশ হাসিনার আমলেই বন্দি প্রত্যর্পণ চুক্তি করেছে, মানে বন্দি বিনিময় চুক্তি আমরা যেটাকে বলি, এই চুক্তি করা হয়েছে শেখ হাসিনার আমলে। তা যদি হয়ে থাকে এবং সেই চুক্তি যদি বলবৎ থাকে, ওই চুক্তির আলোকে তো আমি এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশ সরকারের যেটা কর্তব্য, ইমিডিয়েটলি ইন্টারপোলে এখন রেড নোটিশ দেয়া, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে শেখ হাসিনার নামে ইন্টারপোলের রেড নোটিশ দেয়া। ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে দিলে এবং ইউএনের রিপোর্টের পরে, আমার ধারণা, সরকারে একসময় ছিলাম এই জন্য আমার ধারণা, এই রিপোর্টের পরে ইন্টারপোল বাধ্য রেড নোটিশ অ্যাকসেপ্ট করার জন্য বা রেড নোটিশ মানে ঘোষণা করবার জন্য। তো রেড নোটিশ যদি ঘোষণা হয়ে যায়, ভারতের সাথে যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তো তার আলোকে আমি হাসিনাকে নিয়ে আসতে পারি। তো কারণ অন্যরা, আপনি হাসিনার সাথে আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যে পার্থক্যটা কি জানেন? পার্থক্য হচ্ছে হাসিনা যে ভারতে, এটা ভারত নিজেই স্বীকার করেছে, আওয়ামী লীগের অন্য নেতাদের ব্যাপারে ভারত স্বীকার করে নাই। So India is under international obligation to hand over Hasina to us because India স্বীকার করেছে যে হাসিনা তাদের কাছে আছে, এবং ইন্ডিয়ার ভেতরে কিন্তু চাপ বাড়ছে, ইন্ডিয়ার ভেতরেও চাপ পাচ্ছে। এখন কিন্তু আলোচনা হচ্ছে যে শেখ হাসিনাকে আর কতদিন তারা আশ্রয় দেবে এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সম্পর্ক কতটা নষ্ট করবে, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে, তাদের পলিটিশিয়ানদের মধ্যে, এমনকি মিডিয়াতেও। তো আমার এখন এটাই কথা, যদি ভারত এখন হাসিনাকে ফেরত না দেয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী, তাহলে চুক্তি লঙ্ঘন কে করছে? ভারত করছে চুক্তি লঙ্ঘন। কাজে এটা একটা ইউনুস সরকারের একটা বিরাট সুযোগ ভারতের উপরে চাপ সৃষ্টি করার, এবং আমার ধারণা যদি এটা করে ইউনুস সরকার, তাহলে আন্তর্জাতিক সমর্থন পাবে, পৃথিবীর সকল দেশ বাংলাদেশকে সমর্থন করবে ইউনুস সরকারকে হাসিনাকে ফেরত আনার ব্যাপারে। তবে মাহমুদ ভাই, আমি খুব গভীর ভাবে ডক্টর ইউনুসের গত 6 মাসের ওনার বক্তৃতা, ওনার কথাবার্তা দেখছি, মানে ইউনুস সাহেবকে তো হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আর কি। মানে অনেকে একটু আন্ডারস্টিমেট করতে চাইছিল, আমার মনে হয় না যে ইউনুস সাহেব সেই জিনিস আর কি। উনি ওনার মতো করেই এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে কেউ যদি এটা করে এসে নিজে সর্বনাশ করবে। আপনি দেখেন না, ইউনুস সাহেব অসহায়ত্ব দেখাচ্ছেন যে নুরুল কবির ভাই সেদিন ইন্টারভিউতে সাহায্য নাকি আমলাতন্ত্র আটকায় রাখছে। তো মানে আমলাতন্ত্রের এত দুঃসাহস, মানে এরাও কি আন্ডারস্টিমেট করতেছে ডক্টর ইউনুসকে? এরা বুঝতেছে না এখনো খেলা কোন দিকে যেতে পারে। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমি এটা শেষ করবো। একটা বিষয় যে ধরেন গতকাল জামাতে ইসলামী নির্বাচন কমিশনে গেছে, তারা কিন্তু কিছু সংস্কারের পরে নির্বাচনের কথা বলে এসে 23টি দফা তারা দিয়েছে। পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে, মানে গ্রামগঞ্জ এগুলোকে গতিশীল রাখার জন্য। বিএনপি আবার মনে করছে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে এটি নির্বাচন আরো বিলম্বিত হবে। আপনার কাছে একটা অভিমত নিতে চাই আর কি, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি দেখছি যে বিএনপি আর জামাতের মধ্যে এখন যে সম্পর্কটা, সেটা অনেকটা কামিং গভর্নমেন্ট এন্ড কামিং অপোজিশনের মধ্যে কার মতো সম্পর্ক। কারণ কামিং গভর্নমেন্ট বলতে আমার ধারণা যে বিএনপি ক্ষমতায় আসবে তার অর্গানাইজেশনাল স্ট্রেংথের কারণে, এবং কামিং অপোজিশন জামাতকেই আমি দেখতে পাচ্ছি। কারণ আওয়ামী লীগের নির্বাচন করার আমি কোনো সুযোগই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা স্বতন্ত্রভাবে হয়তো নির্বাচন করতে পারবে। আমি আজ পলিটিক্যাল অ্যানালিস্ট কিন্তু আপনাকে কথাটা বলছি, যেহেতু রাজনীতি নিয়ে বহুদিন লেখালেখি করি, পড়ার চেষ্টা করি, তো সেই হিসাবে আমি বলছি আওয়ামী লীগের পক্ষে দলগতভাবে নির্বাচনের কোনো সুযোগ এই রিপোর্টের পরে আমি আর দেখছি না। এতদিন ধরে বিএনপি এক ধরনের আওয়ামী পুনর্বাসনের ইঙ্গিত দিচ্ছিল যে তারা এই ব্যাপারে পজিটিভ, তারা আওয়ামী লীগকে ইলেকশনে চায়, কিন্তু এই রিপোর্টের পরে আমি জানি না বিএনপির নেতারা কোন মুখ নিয়ে জনগণকে বলবে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। কিভাবে বলতে পারে? তার মানে আপনারা কি গণহত্যাকারীকে চান? যারা এইভাবে হত্যা করেছে তাদেরকে আপনি নির্বাচনে চাচ্ছেন, তাদেরকে আপনি পলিটিক্যালি পুনর্বাসন করতে চাচ্ছেন। ভেরি ডিফিকাল্ট, বিএনপির জন্য ভেরি ডিফিকাল্ট। তা যদি হয় তাহলে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচন করবেন তারা করবেন। আর আমরা যেটা শুনতে পাচ্ছি যে ছাত্ররা একটা দল করবে, এখনো এটা শোনা, আমরাও নিউজ করেছি আমাদের পত্রিকায়, এবং আমাদের মানে খবর অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই দল হওয়ার কথা। আমাদের খবর অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে 2-1 ছাত্র মানে উপদেষ্টার পদত্যাগ করার কথা, এখনো হয় নাই। কিন্তু তারপরেও যেটা শুনতে পাচ্ছি তারা দল করবে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবে মোটামুটি 3টা দল, বিএনপি, জামাত এবং ছাত্রদের দল আর স্বতন্ত্র আওয়ামী লীগেররা। আর এছাড়া ছোট ছোট দল যারা আছে তারা করতে পারে। বাট আমার মনে হয় ছোট দলগুলো এক ধরনের অ্যালায়েন্সের মধ্যে যাবে। কেউ কেউ হয়তো জামাতের সাথে অ্যালায়েন্স করবে, কেউ কেউ বিএনপির সাথে করবে, কেউ কেউ ছাত্রদের সাথেও করতে পারে। তো সেই হিসেবে এখন পর্যন্ত যে পলিটিক্যাল সিনারিও, তাতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতাসীন দল হবে, জামাত বিরোধী দল হবে। সুতরাং তাদের এখন যে তর্ক আপনি দেখতে পাচ্ছেন, সেই তর্কটা যেটা পার্লামেন্টে হবে, এটা এখনই শুরু হয়ে গেছে। এটা আমি এইভাবে দেখি, এবং আমি মনে করি এটা তো ভালো, গণতন্ত্রের জন্য ভালো। তো
আমরা তো চাই গণতন্ত্রে একটা সরকারি দল থাকুক, একটা বিরোধী দল থাকুক। অনেকে এতদিন ধরে বলছিল, মানে এই রিপোর্ট আসার আগ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি শুনছিলাম কনক, যে বিএনপি চায় যে আওয়ামী লীগ বিরোধী দল হোক, মানে বিএনপি ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে এবং জামাত 3 নম্বরে থাকবে। এটা নাকি বিএনপির স্ট্র্যাটেজি। আমি জানি না, সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু এই রিপোর্টের পরে বিএনপির ওই স্ট্র্যাটেজি তো আর কাজে দিবে না। আওয়ামী লীগকে আপনি তো আর বিরোধী দল হিসেবে পাচ্ছেন না, তাহলে বিরোধী দল আপনি না চাইলেও জামাতকেই আপনার মেনে নিতে হচ্ছে বিরোধী দল হিসেবে। আর ছাত্রদের দল কতটা করতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যৎ বলে দেবে আমাকে, আমরা দেখবো কোথায় যায় দেশ। ওইটাই। এবং এবং ধরেন যে আমরা গতকাল আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, মির্জা ফখরুল মানে বিএনপির পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনাকে প্রধান আসামি করে 842 জনের হত্যার একটা তালিকা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মামলা দেয়, অভিযোগ করা হয়। সময় লাগলো, আমার একটাই প্রশ্ন, বিএনপির এত সময় লাগলো এটা করতে? বিএনপি কি ইউএন রিপোর্টের আগ পর্যন্ত তারা প্রয়োজন মনে করে নাই এটা করবার? এটা করার জন্য ইউএন রিপোর্টের জন্য দেরি করতে হয়েছে? এবং এই বিএনপির নেতারা কি একসময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে তারা দুঃখ প্রকাশ করেন নাই? এই বিএনপি কি একসময় শেখ মুজিবের ছবি নামানোতে দুঃখ প্রকাশ করেন নাই? এই বিএনপি কি শেখ মুজিবের মূর্তি ভাঙাকে বেশ মন খারাপ করেন নাই? এমনকি এই বিএনপি 32 নম্বর ভাঙা নিয়েও তো তাদের আপত্তি আছে, 32 নম্বর ভাঙা নিয়ে। তো এখন হঠাৎ করে তারা মামলা করতে যাচ্ছেন, তো কাজে বিএনপির রাজনীতি বোঝা একটু কঠিন। আমার যেটা মনে হয়, বিএনপির রাজনীতিতে নানা মতের লোকজন আছে, তো এক একবার এক এক ধরনের মতের লোকজন তাদের পলিসি নিয়ন্ত্রণ নিচ্ছে। এখন কে কখন নিয়ন্ত্রণ নেবে, কোন পন্থীরা কখন নিয়ন্ত্রণ নেবে বিএনপিতে, এটা বোঝা মুশকিল। তো আমরা দেখতে থাকি, আমরা মিডিয়ার লোক, আপনি আমি মিডিয়ার লোক, আমরা দেখতে থাকি। আমার অবজারভেশন, আপনি নিশ্চয়ই একমত হবেন যে 6 মাস পরে হাসিনা বক্তব্য দিবে, এই ঘটনাকে কেন্দ্র করে যা ঘটলো বাংলাদেশে, সেকেন্ড ওয়েভ বলবো আমি বিপ্লবের, ছাত্র জনতার যে বিপ্লব তার সেকেন্ড ওয়েভ, এর মাধ্যমে ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের প্রতি অনমনীয়তা প্রদর্শন করেছে এবং দেশের মানুষও সেটিকে সমর্থন করেছে। এবং এখন কিন্তু আন্দোলন শুরু হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তো আমার মনে হয় যে ছাত্র জনতার যে সজাগ অবস্থান, সেটিকে প্রধান সকল রাজনৈতিক দলেরই উপলব্ধি করেই তাদের রাজনৈতিক কৌশল ঠিক করা উচিত, না হলে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবেন। আমি এতটুকু এখান থেকে বলতে চাই। আমাদের আপনার শেষ মন্তব্য জানতে চাই। আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একতা থাকা প্রয়োজন। মানে বিপ্লবকে সবারই ধারণ করা উচিত, জুলাই বিপ্লবকে সবারই সমর্থন করা উচিত। সেখানে ক্রেডিট নেওয়া নিয়ে একটা কম্পিটিশন চলছে, এটা কি বিএনপির ক্রেডিট নাকি এটা শুধুমাত্র ছাত্রদের নাকি এটা জামাতের ক্রেডিট, এটা নিয়ে একটা রাজনৈতিক কম্পিটিশন থাকতেই পারে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তাদের একতাবদ্ধ থাকা উচিত, এবং এটার জন্য আমি আমার সাধ্য মতো আমি জোর দিয়ে বলে যাব যে আপনারা রাজনৈতিকভাবে যতই বিবাদ করুন না কেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জি, ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আমি নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সিচুয়েশন একদম পরিষ্কার ছবি দেখা যাচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট এবং তার যে প্রভাব বাংলাদেশের রাজনীতিতে। আশা করি আওয়ামী লীগ পন্থী যারা আছেন, আওয়ামী লীগের যারা আছেন, তারা বিষয়টাকে জটিল না করে, পরিস্থিতিকে জটিল না করে বাস্তবতা মেনে নিয়ে তারা আসলে তাদের কর্মকাণ্ড কর্মসূচি ঠিক করবেন। কারণ শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না রাজনীতিতে, এটাই বাস্তবতা। শুধু রাজনীতিতে না, পুরো পৃথিবী জুড়েই শেখ হাসিনা এখন আসলে একঘরে হয়ে পড়েছেন। বিশেষ করে জাতিসংঘের রিপোর্টের যে তীব্রতা, জাতিসংঘের রিপোর্টের যে গুরুত্ব, আমি রিপোর্টটি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, পিডিএফটা আপনারা পড়ে দেখতে পারেন। যে তীব্রতা, যে ভয়াবহ বিবরণ জাতিসংঘের, এরপরে আসলে পুরো পৃথিবী জুড়েই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য রাজনীতিটা একটু কঠিনই হয়ে গেছে বলা চলে। আশা করি বাস্তবতা মেনে নেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও যথাযথভাবে কাজ করছে না, তারাও আশা করি আরো সক্রিয় হবেন গণতন্ত্রের পথে এবং প্রয়োজনীয় কিছু সংস্কারের মাধ্যমে। বিশেষ করে ফ্যাসিস্টদের দোষরদের ব্যাপারে তাদের আরো কঠোর ভূমিকা আমরা প্রত্যাশা করি, কারণ ফ্যাসিস্টদের দোষরদেরকে তোষণ করে বা পালন করে এই বিপ্লবের ফল কোনোভাবেই সফল হবে না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন।